এই অফিসের কাজটা এবার ছেড়েই দেব। আজ থেকে 3 বছর আগে এই কোম্পানিতে জয়েনিংয়ের সময় বলা হয়েছিল ডিউটি টাইম হবে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা, কিন্তু এখন বাজে রাত 10টা। এমনটা প্রায় প্রতিদিনই চলছে। স্যারকে তো বললাম অনেক দিন, কোনো লাভই হলো না। এবার রিজাইন দিয়েই দেব। আজও রাত 10টা বেজে গেল। বাড়ি ফেরার লাস্ট ট্রেনটা হয়তো ধরতে পারবো না। নিজেই এই সব বলতে বলতে স্টেশনের দিকে চলল অমিত। দুর্ভাগ্যবশত অমিত প্ল্যাটফর্মে পৌঁছানোর সাথে সাথেই লাস্ট ট্রেনটি অমিতের চোখের সামনে দিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায়। অগত্যা প্ল্যাটফর্ম থেকে ফিরে আসতে হয় অমিতকে। আমার কপালটাই খারাপ, কি আর করব। ভাগ্যিস আমার পিসির ছেলে রণজয় এই স্টেশনের পাশেই থাকে, তাই তো মাঝে মাঝে অফিস থেকে বেরোতে দেরি হলে রণজয়ের বাড়িতে রাত কাটিয়ে দিই। আজও এখানেই রাত কাটাতে হবে। এই কথা বলতে বলতে রণজয়ের বাড়ির দিকে চলল অমিত। এ কি, গেটে তো তালা দেওয়া, বাড়িটাও তো অন্ধকারে ডুবে আছে, কোনো আলো জ্বলছে না। তার মানে রণজয় কি আজ বাড়িতে নেই? মোবাইলটা বার করে রণজয়ের কাছে ফোন করে অমিত। হ্যালো রণজয়। হ্যাঁ অমিত, বল। কোথায় তুই? আমি তোর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। অফিসের কাজে আজই দিল্লি এসেছি। আজ সকালের ফ্লাইটে এসেছি। আজও তোর অফিস থেকে বেরোতে দেরি হয়েছে। ইস, সরি ভাই, তোকে জানানোর সময় পাইনি। চাবিটাও আমার কাছে রয়ে গিয়েছে। আগে তোর ব্যাপারটা মাথায় আসলে চাবিটা পাশের বাড়ির রতন কাকার কাছে রেখে আসতাম। খুব ভুল হয়ে গেল রে, সরি এগেন। আরে না না, সরি বলছিস কেন? তুই তো আগে থেকে জানতিস না যে তোকে দিল্লি যেতে হবে। তাহলে কি করবি এখন? তাহলে আর কি, কোনো এক হোটেলের ঘরই হবে আমার আজ রাতের গন্তব্য। ওকে, তুই তাহলে একটা রুম ঠিক করে আমাকে অবশ্যই জানাস। ঠিক আছে, চিন্তা করিস না। পাশেই একটা হোটেল থেকে রুম বুক করে তোকে জানিয়ে দেব। এখন রাখছি তাহলে। ফোনটা রেখে অমিত সামনের দিকে এগোতে থাকে হোটেলের উদ্দেশ্যে। পথ চলতে চলতে অমিতের সঙ্গে দেখা হয় এক ব্যক্তির। দাদা, বলছিলাম যে এখানে আশেপাশে রাতটুকু কাটানোর মতো হোটেল কোথায় পাবো বলতে পারবেন? আসলে অফিস থেকে বেরোতে দেরি হওয়ায় লাস্ট ট্রেনটা মিস করেছি। নমস্কার, আমার নাম সুকুমার। আমি এই পাশেই ভাড়া থাকি। আপনি বিপদে পড়েছেন, এত রাতে হোটেল না খুঁজে যদি কিছু মনে না করেন তো আমার ভাড়া বাড়িতেই আজ রাতটা কাটিয়ে দিতে পারেন। বাড়িতে 2টি ঘর আছে, আমি ওখানে একাই থাকি। আপনার কোনো অসুবিধা হবে না। আপনি আবার আমার জন্য শুধু শুধু কেন কষ্ট করবেন? আরে না না, এতে কষ্টের কি আছে, আপনি আসুন। এরপর দুইজনে চলল সুকুমারের বাড়ির উদ্দেশ্যে। কিছুটা হাঁটতেই তারা পৌঁছে যায় সুকুমারের বাড়ি। এরপর সুকুমার অমিতকে তার ঘরে নিয়ে যায়। আজ রাতে আপনি এই ঘরটিতেই থাকবেন, আমি ওই পাশের ঘরেই আছি। আপনার জন্য কিছু রাতের খাবারের ব্যবস্থা করি। আমি ফ্যাক্টরি থেকে ফেরার পথে খেয়ে এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে রাতের খাবার আমিও সেরে নিয়েছিলাম আমার অফিস ক্যান্টিন থেকে। তাহলে আপনি আলো নিভিয়ে শুয়ে পড়ুন, কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন। হ্যাঁ, অবশ্যই। এরপর সুকুমার তার নিজের ঘরে চলে যায়। অমিত রণজয়কে ফোন করে তার রাতের আশ্রয়ের কথা জানিয়ে দেয়। এরপর যার যার ঘরে দুজনেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতের পর হঠাৎ একটা আর্ত চিৎকারে ঘুম ভেঙে যায় সুকুমারের। আর্ত চিৎকারটা এসেছিল অমিতের ঘর থেকে। সুকুমার অমিতের ঘরে ঢুকে আলো জ্বালায় এবং
সে যে দৃশ্য দেখতে পায় তাতে তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। সে দেখে অমিতের মাথা ও শরীর দিয়ে রক্তবন্যা ভেসে যাচ্ছে, বিছানা রক্তে ভেসে গিয়েছে। অমিতকে কেউ ছুরির আঘাতে খুন করেছে। সুকুমার চারিদিকে তাকায়, কেউ কোথাও নেই, দরজাও বন্ধ। তাহলে কে কোথা দিয়ে এলো? প্রচণ্ড ভয়ে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায় সুকুমার। পাশের বাড়িতে গিয়ে লোক ডাকাডাকি করতে থাকে সুকুমার। কেউ কি বাড়িতে আছেন? তাড়াতাড়ি আসুন। এটা ছিল সেই রণজয়ের বাড়ি। বাড়ি থেকে বেরিয়ে এলো রণজয়। রণজয়কে দেখে সুকুমার বলল, তাড়াতাড়ি চলুন আমার বাড়ি, একটা খুন হয়েছে আমার বাড়িতে। তারপর দুইজনে গিয়ে পৌঁছালো সুকুমারের ভাড়া বাড়িতে। এই দেখুন। ঘরে ঢুকে সুকুমার রণজয়কে সব কিছু দেখাতে যাবে, কিন্তু এ কি? কোথায় গেল অমিতবাবুর মৃতদেহ? কোথায় গেল রক্ত? বিছানার চাদরে একটুও ভাঁজ পড়েনি, যেন কেউ এই বিছানা ব্যবহারই করেনি। এটা কি করে সম্ভব? এখানে মৃতদেহ ছিল, রক্ত ছিল। এসব কি হচ্ছে? তাহলে কি আমি কোনো স্বপ্ন দেখছি? না, এটা কোনো স্বপ্ন নয়, এসব সত্যি। তবে এগুলো আজ ঘটেনি, ঘটেছে বহুদিন আগে। মানে কি বলছেন? কিছুই বুঝতে পারছি না। এটা ঘটেছিল আজ থেকে 3 বছর আগে। এই ঘরেই খুন হয় আমার মামাতো ভাই অমিত। আজ 14ই সেপ্টেম্বর। 3 বছর আগে এই 14ই সেপ্টেম্বর এই ঘরের তৎকালীন ভাড়াটিয়ার হাতে খুন হতে হয়েছিল অমিতকে। অমিতের কাছে অফিসের 30,000 টাকা ছিল, গলায় ছিল সোনার চেন, সঙ্গে ছিল দামি মোবাইল। এই সবের লোভেই ওই ভাড়াটিয়া ব্যক্তি অমিতকে খুন করে ওই সব জিনিসপত্রগুলো নিয়ে পালিয়ে যায়। আজও ওই খুনি ধরা পড়েনি। আর তারপর থেকে প্রতি বছর 14ই সেপ্টেম্বর রাতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় অমিতের অতৃপ্ত আত্মা। আর আপনি গত 5 মাস হলো এই বাড়ি ভাড়া নিয়েছেন, তাই আপনি এ বিষয়ে কিছুই জানেন না। আর এই ঘটনার জন্য আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারি না। নিজেকে অপরাধী মনে হয় বারে বারে। আপনি অপরাধী কেন? কারণ সেদিন আমি যদি অফিসের কাজে দিল্লি না যেতাম, তাহলে অমিতকে এই অভিশপ্ত ভাড়া বাড়িতে রাত কাটাতে হতো না, তাকে খুন হতে হতো না। অমিতের খুনের বিষয়টা জানতে পারার পর কেটে গিয়েছে 3টে বছর। আমি এখনও থাকি এই ভাড়া বাড়িতে। প্রতি বছর 14ই সেপ্টেম্বর রাতে আমি উপভোগ করেছি অমিতের মৃত্যু যন্ত্রণা। যদিও অমিতের আত্মা বছরের অন্য সময় দেখা দেয়নি বা আমার কোনো ক্ষতি করেনি, আর আমিও সাহস করে থেকে গিয়েছি এই ভাড়া বাড়িতে এবং প্রতি মুহূর্তে উপভোগ করেছি অমিতের মৃত্যু যন্ত্রণার কষ্ট। কিন্তু গত বছরের ঘটনা আমাকে দেখিয়ে দিয়েছে যে সময় এবং নিয়তি প্রতিশোধ নিতে ছাড়ে না। যে যাই অপরাধ করুক না কেন, সাজা তাকে পেতেই হবে নিয়তির হাতে। গত বছরের সেই দিনের ঘটনায় আজ আপনাদের বলবো। দিনটা ছিল 17ই জুলাই 2022। সেদিন সারাদিন ধরেই মুষলধারে বৃষ্টি চলেছে। সেই কারণে আমি সেদিন কাজে যেতে পারিনি। এমনকি সন্ধ্যার পরে একইভাবে বৃষ্টি হয়ে চলেছে। আবহাওয়ার এমন পরিস্থিতি দেখে ভাবলাম আজ আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়ব, এবং করলামও তাই।
তাড়াতাড়ি খাবার খেয়ে 10টার সময় নিজের বিছানায় শুয়ে পড়লাম। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমও এসে গেল। রাত তখন কত হয়েছে জানি না, হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। হুড়মুড় করে খাটে উঠে বসলাম। শুনতে পেলাম দরজায় জোরে জোরে কে একজন ধাক্কা দিচ্ছে। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জন চলছে। এত রাতে এই বৃষ্টি বাদলের মধ্যে দরজায় ধাক্কা দিচ্ছে কে? এত রাতে আমার পরিচিত কারোর তো আসার কথা নয়। এদিকে অনবরত দরজায় আঘাতের পর আঘাত পড়তে লাগলো। দরজার কাছে এগিয়ে গেলাম। কিছুক্ষণের জন্য মনে এলো অমিতের কথা, কিন্তু তারপরক্ষণেই মনে পড়ল আজকের তারিখের কথা। আজ তো 14 সেপ্টেম্বর নয়। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কে? ভারী কর্কশ গলায় দরজার ওপার থেকে উত্তর এলো, বিপদে পড়েছি, দরজা খুলুন। গলাটা চিনতে পারলাম না। দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই ঝড়ের গতিতে ঘরের ভেতর ঢুকে এলো এক ব্যক্তি। ঘরে ঢুকে সে নিজেই দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে লোকটি আমার দিকে ঘুরতেই দেখলাম লোকটির মুখ কালো কাপড়ে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। হাতে পুরনো কাটা চিহ্নের দাগ। এইসব দেখে আমার বুঝতে আর বাকি থাকলো না যে এ কোনো অসাধু ব্যক্তি। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। বললাম, কে আপনি? দরজা বন্ধ করছেন কেন? সঙ্গে সঙ্গে লোকটি একটি ধারালো ছুরি বার করে এবং আমার দিকে উঁচু করে ধরে বলে, কোনো শব্দ করবেন না, আমার পেছনে পুলিশ পড়েছে, চুপ করে থাকুন, নয়তো শেষ করে দেবো। এরপর লোকটি আমাকে নিয়ে যায় পাশের ঘরে। এখানে চুপটি করে বসুন। আমি বিছানায় বসে পড়ি। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জন হয়ে চলেছে অনবরত। কে আপনি? কি চান? আমি কে এটা আপনার জেনে লাভ নেই। বললাম না পেছনে পুলিশ তাড়া করেছে, এত প্রশ্ন কিসের? এর আগে 4টে খুন করেছি। বেশি কথা বললে 5 নম্বর খুন করতে হাত কাঁপবে না আমার। এসব শুনে ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কোনো কথা না বলে চুপ করে বসে থাকলাম। তারপর দেখলাম লোকটা চারিদিকে তাকিয়ে ঘরটাকে ভালো করে দেখছে। আরে এটা তো সেই ভাড়া বাড়ি, সেই ঘর যেখানে আমি একজনকে খুন করেছিলাম। এখানে এই ব্যক্তি একজনকে খুন করেছিল, আর এই ভাড়া বাড়িতে শুধুমাত্র খুন হয়েছিল অমিত। এটা শুনে আমার আর বুঝতে বাকি থাকে না অমিতকে যে খুন করেছিল এ সেই ব্যক্তি। এটা জানার পর আমার শরীর থেকে ভয় সরে গিয়ে রাগ আর ক্রোধ জন্ম নিল। উঠে দাঁড়ালাম বিছানা থেকে। আপনাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। এই কথা বলে হাত বাড়িয়ে খুলে নিলাম মুখের ওই ব্যক্তির কালো কাপড়। পুলিশে দিবি? তুই আমার মুখ দেখে নিয়েছিস, তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এই কথা বলে ওই ব্যক্তি সেই ধারালো ছুরি দিয়ে আমাকে আঘাত করতে গেল। হঠাৎ সেই সময় দুটো হাত কোথা থেকে এসে চেপে ধরলো ওই ব্যক্তির গলা। ছেড়ে দাও আমাকে, কে কে ছেড়ে দাও। প্রচণ্ড কষ্টে আর ভয়ে আর্তনাদ করে উঠল ওই ব্যক্তি। তারপর ধীরে ধীরে স্পষ্ট হলো শরীর। এ যে অমিত, অমিতের আত্মা। আজ আবার একটা নিরীহ মানুষের প্রাণ নিতে যাচ্ছিলি। আজই তোর শেষ দিন। কি অপরাধ ছিল আমার? সামান্য কটা টাকা আর মোবাইলের জন্য আমার প্রাণটা কেড়ে নিলি। আপনার টাকার জন্য আমি খুন করিনি, আমাকে খুন করতে বলা হয়েছিল। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির গলা থেকে সরে গেল হাত দুটো। আমাকে খুন করতে বলা হয়েছিল? কে বলেছিল আমাকে খুন করতে? আপনার পিসির ছেলে রণজয়,
আমার নাম রাজেশ বিশ্বাস, ওরফে বাপি মস্তান। আমি একজন পেশাগত খুনি। টাকার বিনিময়ে এ কাজ করি সেটা রণজয় জানতো। আপনাকে যেদিন আমি হত্যা করি তার ঠিক 1 সপ্তাহ আগে রণজয় আমাকে ডেকে পাঠায় তার বাড়িতে। এই নাও অ্যাডভান্সের 50,000 টাকা। পাশের ওই বাড়িটা ভাড়া নিয়ে থাকতে শুরু করো। অমিতের অফিসে প্রায়ই অনেক রাত পর্যন্ত কাজ হয় এবং সে মাঝে মাঝে আমার বাড়িতে এসে থাকে। আমি এই 1 সপ্তাহ বাড়িতে থাকবো না এবং এই 1 সপ্তাহের মধ্যেই কোনো না কোনো দিন অফিসের কাজের চাপের দরুন অমিত বাড়ি ফিরতে পারবে না। এই সুযোগে অমিতকে তোমার ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে এই কাজ সেরে ফেলতে হবে। তা কি এমন হলো জানতে পারি যে নিজের মামার ছেলেকেই খুন করাতে যাচ্ছেন? সেটা জানা তোমার বিষয় না। তোমাকে যে কাজের জন্য টাকা দেওয়া হয়েছে সেই কাজ সম্পূর্ণ করো, ব্যাস। কাজ হওয়ার পর আমিও তোমাকে চিনি না, তুমিও আমাকে চেনো না। আমার ভাই এই কাজ করলো, কিন্তু কেন? আমাকে জানতেই হবে, নয়তো আমার আত্মা কিছুতেই শান্তি পাবে না। সুকুমার বাবু, আপনি পুলিশ নিয়ে আসুন রণজয়ের বাড়ি। আমি শুনতে চাই রণজয়ের মুখ থেকে। না, এত ঝড়জলের রাতে কে দরজায় কড়া নাড়ছে? এ কি তুমি? তোমাকে না বলেছি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না? আর তুমি এভাবে ভয়ে কাঁপছো কেন? তুই তুই এই কাজ করলি? তুই আমাকে খুন করতে পারলি? কেন করলি এই কাজ? কি করেছিলাম আমি? অমিত, তুই? হ্যাঁ, আমি। আজ 14 সেপ্টেম্বর নয়, তবু আমি আসলাম, কারণ আমার খুন হওয়ার ঘরে আজ এসে উপস্থিত হয়েছে আমার খুনি। কিন্তু আমি আজ যা জানলাম তা আমি কল্পনাও করতে পারি না। কেন করলি এই কাজ? রণজয় তার মোবাইলটা অমিতের আত্মার সামনে ধরে এবং একটি ছবি দেখিয়ে বলে, এই দেখ, এই হচ্ছে কারণ। এ তো মিতালি। মিতালির ছবি তোর মোবাইলে কেন? এইসবের সঙ্গে মিতালির কি সম্পর্ক? আছে, মিতালির সম্পর্ক আছে। সেই কলেজ থেকে একসঙ্গে আমরা পড়েছি। মিতালি আমাদের সহপাঠী ছিল। আমিও মনে মনে ভালোবাসতাম মিতালিকে, কিন্তু মিতালি ভালোবাসতো তোকে। নিজের মনের কথা নানাভাবে মিতালিকে বলার চেষ্টা করেছি, কিন্তু ও বারে বারে প্রত্যাখ্যান করেছে আমাকে। আর এই প্রত্যাখ্যান করেছে শুধু তোর জন্য। তুই কলেজে পড়াশোনায় ভালো ছিলি, তোকে পছন্দ করতো। তারপর তুই ভালো কোম্পানিতে কাজও পেয়ে গেলি এবং তোর সঙ্গে মিতালির বিয়ে ঠিক হয়ে গেল। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই তোকে সরিয়ে দিতে পারলেই মিতালি আমার। তাই শেষমেশ এই চরম সিদ্ধান্ত নিয়েছি আমি। কিন্তু কোনো ফল হলো না জানিস। তুই মারা যাওয়ার পর এখনও ও তোকে ভুলতে পারে না। আমার প্রস্তাব ও আবার প্রত্যাখ্যান করেছে। তাই এবার ওর পালা। ওকেও আমি তোর কাছে পাঠিয়ে দেবো। তোকে তো খুব ভালোবাসে না? থাক তোরা একসঙ্গে। আমাকে খুন করেও তোর স্বাদ মেটেনি? তুই এবার নিষ্পাপ মিতালির দিকে হাত বাড়াচ্ছিস। আমাকে মেরেছিস, তাও হয়তো তোকে ক্ষমা করতে পারতাম, কিন্তু মিতালির দিকে তুই যে নজরে তাকিয়েছিস, তুই ওর ক্ষতি করতে চেয়েছিস, তুই ওর প্রাণ নিতে চেয়েছিস। এরপরেও তোকে আর আমি ছেড়ে দিতে পারি না। এর শাস্তি তুই পাবি এই মুহূর্তে। এই বলে অমিতের আত্মা প্রবেশ করে বাপি মস্তানের শরীরে এবং বাপি মস্তানের হাতে থাকা ধারালো ছুরি প্রবেশ করিয়ে দেয় রণজয়ের শরীরে। রণজয়ের শরীর থেকে বেরিয়ে আসে ফিনকে দিয়ে রক্ত। রণজয় আর্ত চিৎকার করে উঠে মেঝেতে লুটিয়ে পড়ে। তারপর অমিতের আত্মা আবার বেরিয়ে আসে বাপি মস্তানের শরীর থেকে। এ কি, রণজয় বাবুকে কে খুন করলো? আমার হাতে ছুরিতে রক্ত কেন? এই রক্ত আমার প্রতিশোধের আর তোর ফাঁসির প্রতীক। সেই মুহূর্তে সুকুমার সেখানে পুলিশ নিয়ে হাজির হয়। পুলিশের চোখের সামনে মোস্ট ওয়ান্টেড খুনির আরও এক খুন বাপি মস্তানের ফাঁসির সাজা নিশ্চিত করে।
অনেকগুলো খুন করেছিস তুই পাপি মস্তান, এবং শেষের এই খুন করলি আমার চোখের সামনে। এবার তোকে ফাঁসির হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আর সুকুমারবাবু, আপনাকে পরে বয়ানের জন্য থানায় ডাকা হবে, একটু কোঅপারেট করবেন প্লিজ। আমি হেড অফিসে ফোন করে অ্যাম্বুলেন্স এবং ফরেন্সিক টিমকে ডেকে পাঠাচ্ছি। চল চল। এই কথা বলে পুলিশ বাপি মস্তানকে নিয়ে চলে গেল। এবার আমার যাওয়ার পালা। তাহলে এবার আমি চলি বন্ধু সুকুমার। অনেক ধন্যবাদ তোমার সাহায্যের জন্য আর সঠিক তথ্য উন্মোচনে সাহায্য করার জন্য। বিদায় বন্ধু। এই কথা বলে শূন্যে মিলিয়ে গেল অমিত। এই ঘটনার পর থেকে 14ই সেপ্টেম্বর রাতে আর দেখা যায়নি অমিতের অতৃপ্ত আত্মাকে।